This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ফিরে এলাম প্রেস কর্নারে চয়নিকার সঙ্গে আমি দীপ রয়েছে। আর এবার যে খবরে নজর রাখতেই হচ্ছে, শিয়ালদা আদালতে তিলোত্তমা রায়কে চ্যালেঞ্জ করে রাজ্যের মামলার গ্রহণযোগ্যতা নিয়ে এবার প্রশ্ন তুলল সিবিআই। পরিবারকে জানানো হয়েছে কিনা জানতে চাইলেন বিচারপতি। জানানো হয়নি, জানালো রাজ্য। আমরা বাবা মায়ের কথা শুনতে চাই, মুক্তি পেয়ে গেলে যে কেউ আসতে পারে, কিন্তু সর্বোচ্চ সাজা চেয়ে কারা আসবেন আইনে তার নির্দিষ্ট ব্যাখ্যা রয়েছে বললেন বিচারপতি। মামলার এখতিয়ার এবং গ্রহণযোগ্যতা নিয়ে সোমবার বিচারপতি বসাক এবং বিচারপতি রশিদি ডিভিশন বেঞ্চে পরবর্তী শুনানি। এই মুহূর্তের আরও একটা বড় খবর, তিলোত্তমা রায়কে চ্যালেঞ্জ করে রাজ্যের মামলার গ্রহণযোগ্যতা নিয়ে এবার প্রশ্ন তুলে দিল সিবিআই। পরিবারকে জানানো হয়েছে কিনা জানতে চাইলেন বিচারপতি। জানানো হয়নি, আদালতে জানালো রাজ্য। আমরা বাবা মায়ের কথা শুনতে চাই, মুক্তি পেয়ে গেলে যে কেউ আসতে পারে, কিন্তু সর্বোচ্চ সাজা চেয়ে কারা আসবেন আইনে তার নির্দিষ্ট ব্যাখ্যা রয়েছে বললেন বিচারপতি। মামলার এখতিয়ার এবং গ্রহণযোগ্যতা নিয়ে সোমবার বিচারপতি বসাক এবং বিচারপতি রশিদি ডিভিশন বেঞ্চে পরবর্তী শুনানি। আমাদের সহকর্মী শ্রাবন্তী রয়েছেন, আরো বিস্তারিত জানাবেন আমাদের এই বিষয়ে। শ্রাবন্তী, এখনো পর্যন্ত এই মামলায় আর কি কি জানা যাচ্ছে? দেখো, যেভাবে আজকের বিচারপতি ডিভিশন বেঞ্চ বেশ কিছু প্রশ্ন সামনে রেখেছে, তাই সেখানে এই মামলার আদতে গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠে গেছে। আদতে রাজ্য কিভাবে এই মামলার পার্টি হতে পারে, কিভাবে নতুন করে আসতে পারে আদালতে, সর্বোচ্চ সাজা চেয়ে সেই নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। বেশ কয়েকটি দিক আছে, তার মধ্যে আইনের অন্যতম দিক হলো সাধারণত যদি কোনো বন্দির, যদি কোনো দোষীর অ্যাকিউজডের খালাস হয়ে যায় সেক্ষেত্রে সকলে আদালতে আসতে পারে। যদি সেটা না হয় তাহলে নির্দিষ্ট গ্রাউন্ড আছে, সিআরপিসির 377, 378 ধারায় নির্দিষ্ট করা রয়েছে, যেটা এখন বিএনএস পরবর্তী সময় 415 ধারা চলে এসেছে। সেখানে ব্যাখ্যায় রয়েছে যে রাজ্য সরকার যদি সেক্ষেত্রে তদন্ত করে রাজ্য আসতে পারে, কেন্দ্রীয় এজেন্সি যদি তদন্ত করে তাহলে উচ্চ আদালতে কেন্দ্রীয় এজেন্সি আসতে পারে। তাহলে এখানে কিভাবে রাজ্য সরকার আসছে, প্রথমেই এই গ্রহণযোগ্যতা নিয়ে আজকে প্রশ্ন তুলেছে সিবিআই। বিচারপতির বক্তব্য যে সিবিআই এর যে যুক্তি, সেক্ষেত্রে রাজ্য সরকারের কি বক্তব্য আছে। রাজ্যের যুক্তি, রাজ্য হচ্ছে গোটা আইন শৃঙ্খলা দেখে, সেক্ষেত্রে আইন শৃঙ্খলা যদি কোথাও গিয়ে প্রশ্ন উঠে যায় সেক্ষেত্রে রাজ্য সরকার আসতে পারে। একই সঙ্গে সাধারণ মানুষের কথাও রাজ্য সরকারকে ভাবতে হবে। সেই সমস্ত কিছু ভাবনা চিন্তা করে শেষ পর্যন্ত রাজ্য সরকার উচ্চ আদালতে এসেছে এবং আদতে এই মামলার গ্রহণযোগ্যতা আছে কিনা সে বিষয়ে পরবর্তী সময় সোমবার এই মামলা শুনানি রয়েছে, সেখানে আদতে বিচার্য হবে। একই সঙ্গে বাবা মা কি চান, পরিবার কি চায় সে কথাও জানতে চাইছেন। একেবারে শ্রাবন্তী, নজর রাখো। আপাতত তোমাকে ধন্যবাদ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সর্বোচ্চ প্রশাসনিক নেত্রী মালদায় গিয়ে এই রায় নিয়ে প্রতিক্রিয়া কি জানিয়েছিলেন শোনাবো। আমি বলেছিলাম আমরা ফাঁসি চাই, যারা এত পৈশাচিক অত্যাচার করে, যদি কেউ দানবিক হয়, যদি কেউ পাশবিক হয়, তাহলে সমাজ কি মানবিক হতে পারে? যাবজ্জীবন মানেটা কি? অনেক কেসে আমরা দেখেছি 2-3 বছরে বেরিয়ে গেছে, বেরিয়ে যায়। তাহলে অন্যায় করো, তাকে ক্ষমা করে দেবো কেন বলবে? এই কেসটা আমি সত্যি বলতে পারেন, আমি নিজেও একজন লয়ার ছিলাম। কি করে বলেন জাজমেন্ট? একটা জাজমেন্ট আমার পছন্দ হয়নি। This is not a rare of the rarest case. আমি মনে করি yes, it is a rare, sensitive and very very heinous crime. এবং ক্রাইম করে যদি কেউ বেঁচে যায়, সে তো আবার ক্রাইম করার চেষ্টা করবে। এদিকে এই ঘটনায় আরো অনেকে যে জড়িত সেই দাবি বারংবার জানিয়ে এসেছেন তিলোত্তমার বাবা মা। তদন্ত অসম্পূর্ণ রয়েছে, সত্যিটা সামনে আসুক। সঞ্জয়ের সর্বোচ্চ শাস্তি চেয়ে রাজ্য সরকারের তড়িঘড়ি হাইকোর্টের দ্বারস্থ হয়। প্রতিক্রিয়া জানালেন তিলোত্তমার মা। মুখ্যমন্ত্রীর মনে হয়েছে যে এটা ঠিক হয়নি, তাই উনি গেছেন সুপ্রিম কোর্টে, এই হাইকোর্টে। এতে আমার কিছু বলার নেই। আমরা সঞ্জয়ের কি হলো না হলো ওটাতে আমাদের আমাদের মনে হয়েছে আমার মেয়ের ঘটনার পেছনে আরো অনেকেই জড়িত, তারা সবাই সামনে আসুক, আসল অপরাধীরা সামনে আসুক, সত্যিটা সামনে আসুক। মেইন তদন্তটা ঠিকঠাক হোক। আমার মনে হয় তদন্তই অসম্পূর্ণ রয়েছে।
এই নিয়ে আমরা কথা বলেছিলাম বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে। তিনি প্রতিক্রিয়ায় কি জানিয়েছেন শোনাবো। তথ্য প্রমাণ লোপাট করে দেওয়ার ফলেই আজকে হয়তো রেয়ারেস্ট অফ দ্য রেয়ার বলে ঘটনাটিকে বিচারক চিহ্নিত করেননি, কিন্তু প্রতি ছত্রে ছত্রে রাজ্য সরকার এবং রাজ্যের তদন্তের গাফিলতির কথা তিনি লিখে গেছেন। তাই রাজ্য সরকারের দুম করে ফাঁসির চেয়ে আদালতে চলে যাওয়ার মধ্যে আমরা ষড়যন্ত্রও দেখছি, আবার এর মধ্যে কোনোভাবে মামলাটিকে ডাইলুট করে দেওয়ার কোনো বিষয় আছে কিনা। কারণ যাদের মূল যে অ্যাগ্রিভড যারা হবেন, তিলোত্তমার বাবা মা, যিনি অ্যাকিউজড এবং তদন্তকারী সংস্থা, তারা যখন এই দীর্ঘ বিচার রায়টিকে নিয়ে ভাবনা চিন্তা করে আইনি পরামর্শ নিচ্ছে, তার আগে ফার্স্ট মুভার হয়ে রাজ্য সরকারের চলে যাওয়াটা আমাদের মধ্যে সন্দেহ জাগাচ্ছে। আজ সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানির সম্ভাবনা। নিম্ন আদালতের রায় দুদিন পরই আরজিকর মামলা উঠছে সুপ্রিম কোর্টে। শীর্ষ আদালতে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ডিভিশন বেঞ্চে মামলা শুনানি হবে। তালিকায় 42 নম্বরে রাখা হয়েছে আরজিকর মামলা। নিম্ন আদালতের রায় দোষী সঞ্জয় রায়ের আমৃত্যু কারাদণ্ডে সাজার পর প্রথমবার শীর্ষ আদালতে উঠবে আরজিকর মামলা। প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে শিয়ালদহ আদালতের রায় উল্লেখ করতে পারেন তিলোত্তমার পরিবারের আইনজীবী করুণা নন্দী। সূত্রের খবর, তিলোত্তমার বাবা মা শীর্ষ আদালতে নতুন করে এই মামলা নিয়ে নিজেদের বক্তব্য জানানোর আর্জি জানিয়েছেন। সেই আর্জি মেনেই বুধবার মামলাটি শোনা হচ্ছে বলে খবর। আর এবার যে খবরে নজর রাখতেই হবে, আচ্ছা দেখুন, তিলোত্তমা মামলার রায় ঘোষণা হওয়ার পর থেকে তারপর একের পর এক ঘটনা রাজ্যের নারী নিরাপত্তা নিয়ে কিন্তু আবারও বড়সড় প্রশ্ন তুলে দিয়েছে। আমরা দেখেছি বাসন্তীতে সেখানে খুন ধর্ষণ করে এক নাবালিকাকে ফেলে রাখা হয়েছিল, মাটির নিচে পুঁতে রাখা হয়েছিল। আর এবার বীরভূমে এক নাবালিকাকে লজেন্সের চকলেটের ইনফ্যাক্ট লোভ দেখিয়ে দোকানের পিছনে নিয়ে গিয়ে ধর্ষণ করার অভিযোগ। শুধু বীরভূম নয়, শুধু সিউড়ি নয়, এর পাশাপাশি নিউ ব্যারাকপুর, সেখানেও অপমানে এক মহিলা গৃহবধূ আত্মঘাতী হয়েছেন অভিযোগ এমনটাই। এই মুহূর্তে আমাদের দুই সহকর্মী রয়েছেন আমাদের সঙ্গে, আমি দুজনের সঙ্গে এক এক করে পরিচয় করাবো। হিমাদ্রি রয়েছেন আমাদের সঙ্গে বীরভূমের সিউড়ি থেকে, পাশাপাশি দীপঙ্কর রয়েছেন নিউ ব্যারাকপুর থেকে। আমি শুরুতে একবার হিমাদ্রির কাছে যাই। হিমাদ্রি, সিউড়িতে নাবালিকাকে ধর্ষণ করার অভিযোগ উঠেছিল দোকানের মালিকের বিরুদ্ধে। সেই দোকানদারকে গ্রেপ্তার করতে হবে, সাধারণ মানুষ পুলিশকে ডেডলাইন বেঁধে দিয়েছেন। এখনো পর্যন্ত পুলিশ সেই যে মূল অভিযুক্ত তার কোনো খোঁজ পেয়েছে কি? না দেখো, একেবারেই এখনও পর্যন্ত কোনো খোঁজ পায়নি সিউড়ি থানার পুলিশ, যদিও পুলিশের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। অপরদিকে স্থানীয় যারা বাসিন্দা রয়েছে, নাবালিকার পরিবারের লোকজন রয়েছে, তারা অবশ্য বিকেল 5টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছে সিউড়ি থানা পুলিশকে। তাদের পক্ষ থেকে পুলিশকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে, বিকেল 5টা পর্যন্ত যদি অভিযুক্তকে ধরতে না পারে পুলিশ, তাহলে কিন্তু তারা আবারও বৃহত্তর আন্দোলনের পথে যাবে। এমনকি আইন হাতে তুলে নিতেও তারা দ্বিধাবোধ করবেন না, এমনটা কিন্তু পরিষ্কারভাবে পুলিশকে তারা জানিয়ে দিয়েছেন। যদিও পুলিশের পক্ষ থেকে তাদেরকে সময় চাওয়া হয়েছে এবং পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে তারা সর্বোচ্চ চেষ্টা করছে। পুলিশের উচ্চ পর্যায়ে যারা রয়েছেন তাদের সকলের সাথে কথা হয়েছে এবং এই যে নাবালিকাকে যার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, হার্জেন বাজারে যে দোকানের মালিক, তাকে খোঁজার চেষ্টা চালানো হচ্ছে। সব মিলিয়ে একটা প্রশ্ন উঠছে, গতকাল রাতে এই ঘটনা ঘটলো, তার দাদাকে আটক করেছে সিউড়ি থানা পুলিশ, কিন্তু এখনও পর্যন্ত মূল অভিযুক্ত কেন ধরা পড়লো না, সেই নিয়েও কিন্তু প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা। অপরদিকে আমরা সকালেই দেখলাম যে কিভাবে উত্তপ্ত হয়ে উঠেছিল এই হার্জন বাজার এলাকা, সেখানে কিন্তু সেই দোকানে বেপরোয়াভাবে ভাঙচুর চালানো হয়। সেই ছবি আমরা দর্শকদের দেখাচ্ছি, যেখানে সেই দোকানদারকে গ্রেপ্তার করতে হবে এই অভিযোগে স্থানীয় বাসিন্দা তারা রেগে দোকানে ভাঙচুর চালাচ্ছেন, পুলিশকে ডেডলাইন বেঁধে দিচ্ছেন। কি বলছেন স্থানীয় বাসিন্দারা শোনাবো। আমার সর্বোত্তম চেষ্টা করছি। আমরা কথা বললাম, ওরা দুদিন টাইম চেয়েছিল, আমরা দুদিনের টাইম নেবো না, কারণ দুদিন টাইম দিলে সব চাপা পড়ে যাবে আমাদের মধ্যে। পুলিশে আমরা 5টা অবধি সময় দিয়েছে, উনি দুদিনের টাইম চাইছে, কিন্তু আমরা দুদিনের টাইম দেবো না, 5টা অবধি সময় দিয়েছি। শান্ত থাকবো, যদি না হয় তাহলে ব্যবস্থা সব করে দেবো।
আসামি ধরে নেবে আর কি করার যা করার শাস্তি দিবে সব করবে। যদি না হয় তাহলে কিন্তু আমরা আবার পথ অপরাধ। কিছু বলতে না বলতে আমরা ধরে নেব, তোমরা কিছু করো না, আমরা টাইম দিচ্ছি, একবারের পরে আমরা এরকম করব। আমরা একবার এখন গেটটা ছেড়ে দেবো, একবারের পর আমি আবার ঘর যাবো, ওদের ঘর ভাঙবো না, যা দোকান ভাঙবো না, ওকে ধরে নিয়ে এসো, পাবলিক হাতে ছেড়ে দিতে বলবো আমরা। এরকম করে এখানে অনেক জনকেও নষ্ট করেছে। শিউরিতে যখন নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, তখন নিউ ব্যারাকপুরে বিবস্ত্র করে মার গৃহবধূকে, লজ্জায় আত্মঘাতী ওই গৃহবধূ। এখনো পর্যন্ত একজনকে গ্রেফতার করা হয়েছে। যতদূর জানা যাচ্ছে বাড়ি লাগোয়া জমি হাতানোর চেষ্টা করছিল স্থানীয় দুষ্কৃতীরা। গৃহবধূর উপর এরপর অত্যাচার চালানো হয়, তাকে বিবস্ত্র করে মারধর করা হয় এবং অপমানে আত্মঘাতী হন ওই গৃহবধূ। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দীপঙ্কর। এখনো পর্যন্ত তো একজনকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু এই ঘটনায় তো নিশ্চয়ই একজন জড়িত নয়। কতজনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে? দেখো, মূলত যে সুইসাইড নোট উদ্ধার হয়েছে সেই সুইসাইড নোটে স্পষ্ট করে বলা আছে বেশ কয়েকজন যারা তার বিরুদ্ধে তাকে অত্যাচার করেছে, অর্থাৎ বেশ অনেকজন হচ্ছে। সেই সুইসাইড নোট অনুযায়ী তুমি যদি দেখো তাহলে একের অধিক ব্যক্তি, কিন্তু পুলিশ এখনো পর্যন্ত মাত্র একজনকে গ্রেপ্তার করেছে, বাকিরা পলাতক, এমনটা পুলিশ সূত্রে জানা গেছে। অর্থাৎ পুলিশ তাদের ধরবার চেষ্টা করছে। কিন্তু যে প্রশ্ন ঘুরে ফিরে বারবার আসছে, গত পরশুদিন রাত্রিরে যখন গণ্ডগোল হওয়ার পর দুই পরিবারের তরফ থেকে নিউ ব্যারাকপুর থানাতে যাওয়া হয়েছিল, সেই সময় পুলিশ যদি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত, যদি সেই সময় অ্যাকশান নিত, তাহলে হয়তো এই প্রাণ যেত না, এমনটা মনে করছেন স্থানীয় মানুষজন। কারণ যখন নিউ ব্যারাকপুর থানাতে যান তখন পুলিশ একতরফাভাবে একটা মীমাংসা করে দেন, এমনটাই পরিবারের অভিযোগ। এবং সেই মীমাংসা হয়ে যাওয়ার পর বাড়িতে যখন যায় তখন গেলে কিন্তু তার বাড়ির উপরে আবার অত্যাচার হয় এবং গতকাল সকালবেলা আবার ওই মহিলার উপরে নির্যাতন হয়। এই নির্যাতনের পর নির্যাতন সহ্য করতে না পেরেই কিন্তু মহিলা লজ্জায় আত্মঘাতী হয়েছেন, তার পোশাক ছিঁড়ে দেওয়া হয়েছিল, তাকে বিবস্ত্র করে মারধর করা হয়েছে। এই একের পর এক ঘটনা যখন একটা মহিলার উপরে হচ্ছে এবং তিনি থানাতে গিয়ে বিচার পাচ্ছেন না, উপযুক্ত সহযোগিতা পাচ্ছেন না, এতেই কিন্তু জটিলতা বাড়ে এবং তার মানসিকভাবে তিনি বিধ্বস্ত হন এবং তার পরিপ্রেক্ষিতে আত্মহত্যা করেছেন, এমনটা পরিবার সূত্রে অভিযোগ করা হচ্ছে। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ এখনো পর্যন্ত মাত্র একজনকে গ্রেপ্তার করেছে। দেহ আজকে ময়নাতদন্ত হবে এবং এই তার থেকে কি রিপোর্ট আসে সেটা যেমন নজর রাখো। কোনো খবর জানেন তো পড়তেও ভালো লাগে। এবার যে খবর জানাবো আপনাদের, ত্রুটিপূর্ণ স্যালাইন কাণ্ডে TV9 বাংলার খবরের জের। স্যালাইন নিয়ে অস্বস্তি এড়াতে এবার থেকে নতুন ব্যবস্থা। গুণমান সবকিছু ঠিক থাকলে এবার থেকে স্যালাইনে লেখা থাকবে চেকড অ্যান্ড ভেরিফাইড শিলমোহর। ন্যাশনাল মেডিকেলের শিলমোহরযুক্ত স্যালাইন। আরো বিস্তারিত জানাবেন আমাদের সহকর্মী সৌরভ। অবশেষে স্যালাইনে কাণ্ডে যাবতীয় আলোচনা সমালোচনার পর রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের একটা সদর্থক মনোভাব দেখতে পাওয়া যাচ্ছে। দীপ, দেখো, রবিবার রাতে ন্যাশনাল মেডিকেল কলেজের স্ত্রীরোগ বিভাগে নতুন যে সংস্থা, অর্থাৎ পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল নয়, নতুন যে সংস্থা, তার কাছ থেকে যে স্যালাইন নেওয়া হচ্ছিল সেখানেও ছত্রাক পাওয়া যায় এবং সেই ছবি প্রকাশ্যে আসার পর প্রশ্ন উঠছিল যে নতুন সংস্থা, পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল নয়, বিতর্কিত সংস্থা নয়, তাকে সরিয়ে নতুন সংস্থাকে বরাদ দেওয়া হলো, আর সেই সংস্থার স্যালাইনেও কিভাবে ছত্রাকের উপস্থিতি। এই প্রশ্নের মুখে পড়ে স্বাস্থ্য ভবনের পরিদর্শন দল, তারা সেখানে ন্যাশনাল মেডিকেল কলেজে যান। ন্যাশনাল মেডিকেল কলেজ কর্তৃপক্ষের সঙ্গে তারা কথাবার্তা বলেন এবং ন্যাশনাল মেডিকেল কলেজ কর্তৃপক্ষ আর নিজেদের মধ্যে একটি সিদ্ধান্ত নেন যে এবার থেকে তারা প্রত্যেকটি যে ওয়ার্ড এবং ওটিতে যে স্যালাইনের বোতলগুলো যাচ্ছে সেগুলো চেক করবে। সেখানকার কর্তব্যরত যারা সিস্টার ইনচার্জ আছে তারা চেক করবেন এবং সেখানে চেকড অ্যান্ড ভেরিফাইড যে ছবি আমরা দেখাচ্ছি সেই ছবি, সেই স্ট্যাম্প দেবেন এবং স্ট্যাম্প দেওয়ার পর সেগুলো ওয়ার্ডে তারপরেই রোগীকে দেওয়া যাবে। এটা কিন্তু একমাত্র ন্যাশনাল মেডিকেল কলেজেই এটা চালু হয়েছে, শুধুমাত্র ন্যাশনাল মেডিকেল কলেজ কর্তৃপক্ষ এটা চালু করেছেন। এখন দেখার আগামী দিনে ন্যাশনাল মেডিকেল কলেজ যে পথ দেখালো সেটা অন্যান্য মেডিকেল কলেজ। একেবারে সরব, এখানেই আমাদের নজর রাখতে হবে যে এই ন্যাশনাল মেডিকেলে যে ঘটনা ঘটলো সেটাই পরবর্তীকালে গোটা রাজ্য জুড়ে মডেল হয় কিনা। অনেক ধন্যবাদ তোমাকে। এদিকে মেদিনীপুর মেডিকেলের যে বিষ স্যালাইন নিয়ে তোলপাড় হয়েছিল গোটা রাজ্য, যে খবর আমরা সম্প্রচারিত করেছিলাম, তারপর এসএসকেএমে আমরা জানি যে মেদিনীপুরের অসুস্থ প্রসূতিদের নিয়ে আসা হয়েছিল গ্রিন করিডোর করে এবং তারই মধ্যে একজন প্রসূতির অবস্থা সংকটজনক বলে জানা যাচ্ছে। এসএসকেএমে চিকিৎসাধীন নাসরিন খাতুনের অবস্থা সংকটজনক। 11 দিন পরও নাসরিনের দেহে সংক্রমণের মাত্রা নিয়ন্ত্রণে আসছে না বলে খবর। 12ই জানুয়ারি 3 প্রসূতিকে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়। 3 জনের মধ্যে নাসরিনই আপাতত ভেন্টিলেশনে রয়েছেন। ভেন্টিলেশন থেকে বের করে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
মাম্পি সিংকে। মাম্পি সিং এর বিপদ এখনো কাটেনি জানিয়েছেন চিকিৎসকরা। চিকিৎসাধীন আরও এক প্রসূতি মিনারা বিবির অবস্থা আপাতত স্থিতিশীল। এদিকে মেদিনীপুর মেডিকেলে প্রসূতির মৃত্যু, 13 জন ডাক্তারের বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ দেয় রাজ্য। সেই ঘটনাতেই এবার রক্ষা কাপ হচ্ছে হাইকোর্টের দ্বারস্থ মেদিনীপুর মেডিকেলের এক জুনিয়র চিকিৎসক। বিতর্কিত স্যালাইনের তদন্ত না করে ডাক্তারদের ফাঁসানোর চেষ্টা করছে সিআইডি। ডাক্তারদের জন্য রক্ষা কাপ হচ্ছে এবার হাইকোর্টের দ্বারস্থ জুনিয়র চিকিৎসক পল্লবী বন্দ্যোপাধ্যায়। সোমবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে শুনানির সম্ভাবনা। দেখুন, বাঘাযতীন নিয়ে হেলে পড়া বহুতল, সেই বহুতল ভাঙা হচ্ছিল, সেই ছবিটা আপনাদের দেখিয়েছি। এবার ট্যাংরার ছবি দেখায়, ক্রিস্টোফার রোড, সেখানে নির্মীয়মান বহুতল হেলে পড়েছে আরেকটি বহুতলের গায়ে। দেখতে পাচ্ছেন কলকাতা পুরসভার 58 নম্বর ওয়ার্ডে নির্মীয়মান বহুতল হেলে পড়ে বিপত্তি। এখনো নির্মাণ কাজ সম্পূর্ণ হয়নি, তার মধ্যেই হেলে পড়েছে এই বাড়িটি। একটা তো নয়, আমাদের রাজ্যে পরপর একের পর এক বহুতল বাড়ি হেলে পড়েছে। পরপর 3টে ছবি দেখাবো আপনাদের। বাঘাযতীনের ছবি দেখাবো, গতকাল কামারহাটির ছবি দেখিয়েছি, সেখানে লিফটিংয়ের সময় বাড়ি বেঁকে গিয়ে বিপত্তি হেলে পড়েছিল। আর আজ ট্যাংরায় ক্রিস্টোফার রোড, সেখানে নির্মীয়মান বহুতল হেলে পড়েছে আরেকটি বহুতল যার মধ্যে বাসিন্দারা বাস করেন তার গায়ে। যে বহুতলের গায়ে নতুন নির্মীয়মান বহুতলটি হেলে পড়েছে, সেই বহুতলের বাসিন্দারা তারা আতঙ্কিত, আশঙ্কায় দিন কাটছে তাদের। কি বলছেন তারা শোনাবো। আতঙ্কের মধ্যে বাস করছি, এসব জিনিসপত্র গোটা ওখান থেকে মাঠে বেরিয়ে কখন পড়ে যাবে কোনো আমাদের এই নেই। বাচ্চা কাচ্চা নিয়ে বাস করছি, এরকম সেটাই বুঝতে পারছি না কোন বাড়িটা, এটা না ওটা। তারপরে সবাইকে বলা, সবাই এলো না, এক হাতও দূরত্ব নেই। যে যারা ওপরে রয়েছে না, তারা বলছে আমার জানলা দিয়ে ওই জানলা ধরা যাচ্ছে। ভয় বিশাল ভয়ে আছি, জানেন না, ছোট ছোট বাচ্চা, আমার মেয়ে অসুস্থ। আমি প্রায় 50 বছর হয়ে গেল এখানে, কিন্তু আমাদের কোনো পাড়াও ভালো, সবই ভালো, লোকও ভালো। আমাদের যে প্রমোটার করেছে সেও ভালোই করেছে। ওরেই বা কোথায় যাবোটা কোথায় সরে বলুন। এই আমাদের যে বাড়িটা করেছে, একটু দেখুন কি সুন্দর করেছে উনি, কোনো খুঁত নেই। কিন্তু কি ভগবান, এই একটার জন্য আমাদের সব নষ্ট হয়ে যাচ্ছে। 58 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সন্দীপন শাহর সঙ্গে কথা বলেছিলেন আমাদের প্রতিনিধি সায়ন্ত ভট্টাচার্য। কি জানিয়েছেন কাউন্সিলর শোনাবো। স্থানীয়দের সূত্রে আমার কাছে খবর আসে দুদিন আগে যে একটা বাড়ি একটু নাকি সামান্য বেঁকে গেছে। আমি সাথে সাথে বিল্ডিং ডিপার্টমেন্টকে খবরটা জানাই এবং তারাও ইতিমধ্যে স্পটে গিয়ে পর্যবেক্ষণ করেছে এবং যা যা ব্যবস্থা নেওয়ার যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে সেই ব্যবস্থা নেওয়ার জন্য আমরা তৎপর হয়ে রয়েছি। ডিপার্টমেন্ট মেয়রকে জানিয়েছে কিনা আমি বলতে পারবো না। আগে তো আমি ডিপার্টমেন্টকে জানিয়েছি, বিল্ডিং ডিপার্টমেন্টকে। আচ্ছা, তারা ইতিমধ্যে ভিজিট করেছে। এই বাঘাযতীনের ঘটনার পর কি আপনার কি মনে হয় যে এখনো প্রমোটাররা সতর্ক হচ্ছে না? এটা তো তারই প্রমাণ। যদি সঠিকভাবে কাজ করে তাহলে তো একটা বাড়ি এইভাবে হেলে যেতে পারে না। তা আবার নির্মীয়মান বাড়ি, সেইটা কিভাবে হেলে যেতে পারে? যদি তার ভিত মজবুত থাকে, তার যদি কনস্ট্রাকশন মেটেরিয়াল ঠিক থাকে। এই 2 পয়সা লাভের জন্য সস্তার কাজ করছে আজকালকার এই প্রমোটাররা, এটা তো সঠিক নয়। কিন্তু আগামী 22শে জানুয়ারি রাত 12টা থেকে আগামী 27শে জানুয়ারি ভোর 4টে পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে বালি ব্রিজে। রেল লাইন মেরামতির কারণে ওই কয়েকদিন বালি ব্রিজে কোনো গাড়ি চলবে না বলে জানিয়েছে পুলিশ। হাওড়া বা হুগলির বিভিন্ন অঞ্চল থেকে কলকাতায় আসার অন্যতম রাস্তা এই বালি ব্রিজ। নিত্যদিন এখানে যানজট লেগেই থাকে, ফলে আগামী 5 দিন চরম যাত্রী হয়রানির আশঙ্কা থেকেই যাচ্ছে, যেহেতু কানেক্টিভিটি একদমই কমে যাবে। এই কয়েকদিন শিয়ালদা শাখার ডানকুনি লাইনে একগুচ্ছ ট্রেন বাতিল থাকবে, প্রায় 100 ঘন্টা বন্ধ থাকবে ট্রেন চলাচল। শতাধিক লোকাল ট্রেন বাতিলের পাশাপাশি একাধিক এক্সপ্রেস ট্রেনের রুট ঘুরিয়ে দেওয়া হয়েছে। জানানো হয়েছে বালি ব্রিজের একাংশ দিয়ে কলকাতাগামী গাড়ি ঢুকতে পারবে, কিন্তু কলকাতা থেকে বালি হল্ট হয়ে বম্বে রোড, দিল্লি রোডগামী বাস বা গাড়ি বেরোতে পারবে না। সেই বাসগুলো যাবে নিবেদিতা সেতু হয়ে, তবে বাসের কোনো টোল ট্যাক্স লাগবে না।